এই যে এই কালারটি দেখুন, এই কালারটাকে বলা হচ্ছে ফেস্টিভ রেড কালার। সত্যি বলতে এটা ভিডিওতে দেখে আপনি বুঝতে পারবেন না, কালারটা দুর্দান্ত, খুবই সুন্দর লাগে, খুবই প্রিমিয়াম একটা ফিল দেয়। তবে একটা স্মার্টফোনে শুধুমাত্র কালার দেখে তো আপনি কিনবেন না, ডিজাইন দেখেও কিনবেন না, কেনা উচিতও না। ভিতরের কী অবস্থা, দাম অনুযায়ী ঠিকঠাক আছে কিনা সেইটা জেনে শুনে পারচেজ ডিসিশন মেক করা উচিত। আর আমাদের কাজ হচ্ছে সেই বিষয়গুলোই ফাইন্ড আউট করা। আজকের ভিডিওতে আপনি Y31D সম্বন্ধে বিস্তারিত সব কিছু জানবেন। কথা বলছি ভিভো Y31D নিয়ে। বাংলাদেশ মার্কেটে ভিভো এই স্মার্টফোনটার তিনটা ভ্যারিয়েন্ট লঞ্চ করে দেয়, 6128GB, 8 256GB। বেস ভ্যারিয়েন্টের দাম রেখেছে 24,999 টাকা। পরবর্তী ভ্যারিয়েন্ট 26,999 এবং তারপরের ভ্যারিয়েন্ট হচ্ছে 31,999। দাম নিয়ে অবশ্যই আমার কিছু মন্তব্য থাকবে, ভালো হলো না খারাপ হলো সে বিষয় নিয়ে আমরা একটু পরে কথা বলছি, বাকি জিনিসগুলো তাকে জানুন। আচ্ছা, এই স্মার্টফোন প্রি বুকিং শুরু হয়ে যাচ্ছে 1 মার্চ থেকে 4 মার্চ পর্যন্ত চলবে। যারা প্রি বুক করতে চাচ্ছেন প্রি বুক করতে পারেন না, আগে শুনেন তারপরে করেন, আগে রিভিউ দেখেন। যদি প্রি বুক করেন সেক্ষেত্রে আপনি তাগাম্যানের একটা টি শার্ট পেয়ে যাবেন, এবং ভিভোর সাথে ওরা কোলাবোরেশন করে একটা টি শার্ট নিয়ে আসছে, মূলত এই হচ্ছে বিষয়। এখন স্মার্টফোনটার কালার যেটা বললাম, হ্যাঁ কালার এটা বেশ সুন্দর, এর বাইরেও আরও দুইটা কালার রয়েছে। পার্সোনালি আমার কাছে এই ফেস্টিভ রেড কালারটা ভালো লাগছে। যেমন এই কালারটা রেড কালার, বাট লাইটের রিফ্লেকশনে একটু হালকা গ্রেডিয়েন্ট বা আরেকটু ভাইব্রেন্ট, একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করে, যে জিনিসটা দেখতে খুব ভালো লাগছে। তবে বডি ফ্রেমটা টোটালি প্লাস্টিক বিল্ড, বডি ফ্রেমটা ব্ল্যাক রেখেছে ওরা, রিয়ার প্যানেলটাও আসলে প্লাস্টিকেই তৈরি, আর এটাতে হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস বসছে। কেস ব্যবহার করলে আরও বেশি ভালো লাগবে আই হোপ। আর ফোনটা একটু বাল্কি ফিল দিতে পারে, কারণ 219 গ্রামের মতো ওজন রয়েছে এর। না অনেক বেশি মোটা তো নয়, কিন্তু ওজনটা বেশ ভালোই। এর কারণ হচ্ছে স্মার্টফোনটির মাঝে বেশ বড়সড় ব্যাটারি আছে, 7200 mAh এর ব্যাটারি রয়েছে। দ্যাটস ওয়াই ফোনটার ওজন কিছুটা বেড়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এই ফোনটাতে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নেই। সিম কার্ড আপনি দুইটা ব্যবহার করতে পারবেন, অ্যাটলিস্ট হাইব্রিড দিলেও তো পারতো। এটা সত্যি দুঃখজনক যখন আমি 25,000-26,000 টাকা একটা স্মার্টফোন কিনতে চাই। আচ্ছা, আইপি রেটিং ভালো আছে 68-69-এর, সুতরাং আপনি চাইলে টুকটাক পানিতে ভেজাতে পারবেন, এবং ওরা ক্লেম করছে ফোনটা মোটামুটি শক্তপোক্ত, এবং আপনি চাইলে এটাকে বরফে রেখেও টেস্ট করতে পারেন, বাট সেই কাজ করার দরকার নেই কোনোভাবেই। আর এবারে যদি আসি ক্যামেরাতে, স্মার্টফোনটির রিয়ারে রয়েছে দুইটা শুটার, 50 মেগাপিক্সেল মেইন, এর পাশাপাশি 2 মেগাপিক্সেলের শুটার, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। এটা মোটামুটি একটা অ্যাভারেজ টাইপের রেজাল্টই দিচ্ছে। আমরা ওয়াই সিরিজের স্মার্টফোন এর আগেও দেখেছি, কাইন্ডা ওরকম টাইপেরই ছবি দিচ্ছে। প্রপার লাইটিং কন্ডিশনে বা অনুকূল লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেল অন পয়েন্টে রাখছে। তবে হেভি হার্শ লাইটে বা খুব বেশি হাইলাইটেড এরিয়াগুলো সেটা কন্ট্রোল করতে গিয়ে কিছুটা হিমশিম খাচ্ছে। এবং ডায়নামিক রেঞ্জ হ্যান্ডেল একদম সুপার ওয়াইডার না হলেও এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোনের সাথে সিমিলার জায়গায় থাকে আর কি, কিন্তু লো লাইটে অনেকটা স্ট্রাগল করে। সেক্ষেত্রে কন্ট্রাস্টের পরিমাণও কিছুটা বাড়ে, আর নয়েজ গ্রেন কাট করতে গিয়ে যতটুকু সফট করে ফেলে সেটা জুম করলে আর কি বেশ কিছুটাই সফট মনে হবে আপনাদের কাছে। কালারের কিছুটা শিফটিং আছে এখানে, কালারটা কিছুটা টুইক করে প্রেজেন্ট করছে, একটু ভাইব্রেন্ট একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে আর কি। অনেকেই আমার মতো এখানে আলট্রাওয়াইড মিস করবেন, বাট ভিভো এখানে একটা চালাকি করছে, ওরা 0.8x, 1x অ্যান্ড 2x এরকম তিনটা ফোকাল লেন্থ দিয়ে রাখছে হচ্ছে মেইন ক্যামেরায়। তো যেটা হয় বাই ডিফল্টভাবে 1x প্রেজেন্ট করে। এবার যদি আপনার আলট্রাওয়াইড প্রয়োজন হয়, এখানেই হালকা একটু আপনি ওয়াইড করতে পারবেন, আবার আপনি 2xও ছবি তুলতে পারবেন। ইন্টারেস্টিং না ব্যাপারটা? অন্যদিকে পোর্ট্রেট মোডের ক্ষেত্রে আমরা একটা ফোকাল লেন্থই পাচ্ছি, বরং এইখানে আরেকটু অপশন দিতে পারতো, অ্যাটলিস্ট 2টা ফোকাল লেন্থে দিতে পারতো 2x পর্যন্ত, সেক্ষেত্রে হয়তো অনেকের কাছে ভালো লাগতো। তো পোর্ট্রেট মোডের এমনি ছবিগুলো ভালো আসছে, এজ ডিটেকশন বলা যায় ভালোই, ব্যাকগ্রাউন্ড ব্লারনেস কিছুটা আর্টিফিশিয়াল লাগছে ট্রু, আর হালকা একটু সফটনেস লক্ষ্য করা যায়, স্ক্রিনটা একটু ব্রাইট করছে, খারাপ খুব একটাও লাগছে না দেখতে, বাট ফোকাল লেন্থ মিস করছি আমি। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা রেডি টাইপ ছবি দিচ্ছে বলা যেতে পারে, কিন্তু ডিটেলের পরিমাণ কম, সেটা বোঝা যায় ইনডোর আউটডোর বোথ কন্ডিশনেই। মজার ব্যাপার হচ্ছে ভিডিও করার ক্ষেত্রেও কিন্তু ওই যে ওয়াইড মোডটা ওইটা আপনি ব্যবহার করতে পারবেন 0.8x অ্যান্ড 1x-এ 2x-এও। তবে ভিডিও সর্বোচ্চ 1080p 30 fps-এ, ভিডিও বিলো অ্যাভারেজ। নর্মালি ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো, হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ফোনগুলোর ক্যামেরা দুর্দান্ত হয়, হয়তো অনেকের এক্সপেকটেশন এখানেও ওরকম থাকতে পারে, বাট ওই লেভেলে হিট করবে না। আপনি বরং এই প্রাইস পয়েন্টের 25-24 হাজার টাকা প্রাইস পয়েন্টের একটা সিমিলার টাইপের রেজাল্ট দেখতে পাবেন আসলে। অ্যান্ড্রয়েড 16 বেসড এই ডিভাইসটা আউট অফ দ্য বক্স অরিজিনাল 6 দিয়ে এসছে, এবং LPDDR4X এর র্যাম রয়েছে এখানে, UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। আর কয়টা ভ্যারিয়েন্টে কি পাওয়া যায় সেটা তো শুরুতেই আমি বলে ফেলছিলাম। এবং SoC হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 6S Gen 2, যা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি SoC। এখন এই SoCর নামটা শুনে হয়তোবা অনেকের কাছে মনে হতে পারে ওয়াও 6 Gen S2, তার মানে এটা একটা বিশাল বড় রকমের কিছু, বা হয়তো বা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের চিপ। আসলে সেরকম কিছু না, এটা বলতে পারেন মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের একটা চিপ, যার আন্তর্জাতিক স্কোর ওই 5 লাখের আশেপাশে ঘোরাফেরা করবে। এবং এটাকে যদি আপনি কম্পিটিশনে নিতে চান, তাহলে মিরাটেক হেলিওজি 100 এদের কাতারেও ফেলতে পারেন। এখন এই প্রাইস পয়েন্টে কি পাওয়া যায়? মিরাটেক হেলিওজি 100, আইদার আমরা 200 হয়তো বা
আরেকটু বাড়ালে পাবো, এরকম এই সমস্ত কিছুই পাওয়া যায়। ওদের সাথে পারফরমেন্স নিতে গেলে দেখা যায় একটা হেড টু হেড পারফরমেন্স দিচ্ছে, তবে সেটা সব জায়গায় একরকম না। যেমন ধরুন এইটার রেগুলার যে পারফরমেন্স, ডে টু ডে লাইফের কাজবাজ, সেই জায়গায় প্রসেসরটা খুব একটা হিট জেনারেট করে না, ব্যাটারি কম বার্ন করে। তো হয় কি, মাথা ঠান্ডা রেখে পারফরমেন্স ডেলিভার করার ট্রাই করে, বাট একদম উড়োধুরা পারফরমেন্স দেবে ব্যাপারটা এরকম না, কিন্তু বেশ ব্যালেন্স টাইপের একটা পারফরমেন্স দিতে পারে। তো আপনি যদি এমন কোনো পার্সন হয়ে থাকেন যার আসলে রেগুলার টাস্কগুলোই বেশি করা হচ্ছে, আপনি মাল্টিটাস্কিংয়ে মোটামুটি টুকটাক কাজ করেন, কিন্তু ফোন গরম হওয়া যাবে না খুব একটা, সেক্ষেত্রে এটা আপনাকে একটা ভালো সাপোর্ট দেবে। একই সাথে যদি এমনটা হয় যে না, আমি আবার ভাই গেমিংয়ের জন্যই কিনবো, গেমিংয়ে আমার ভালো কিছু হওয়া চাই, তাহলে আমার কাছে মনে হয়েছে গেমিংয়ের ক্ষেত্রে সামটাইমস এইটা মানে অনেক ফোনের অপটিমাইজেশনের কারণে দেখা যায় যে মিরাটেল ইউজি 200 বা 100 আরও কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে ফর পাবজি অথবা ফ্রি ফায়ারের ক্ষেত্রে। এখন এইটা আমি বলবো যে আপনি গেমিংয়ের জন্য হলে ভাবে চয়েস করিয়েন না, কিন্তু রেগুলার পারফরমেন্সে ভালো ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য হলে আপনার নিশ্চয়ই অন্য কোনো ডিভাইসের দিকে যাওয়া উচিত। সেক্ষেত্রে আরেকটু বাজেট বাড়িয়ে যেগুলো পারফরমেন্স আরেকটু বেটার ওরকম কিছুর দিকে যাওয়া উচিত। এমনিতে অরিজিন ওএস কিন্তু বেশ ভালো করছে, আমরা ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর সাথেও দেখেছি, এখানেও আপনি সমস্ত রকম ফিচার্সগুলোই পেয়ে যাবেন, বেশ ক্লিন। অ্যান্ড অরিজিন ওএসের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা লক্ষ্য করেছি যে মানে ওই যে ল্যাগ হিকাবের দেখা প্লাস হচ্ছে গিয়ে কোনো ধরনের বাগ ভাল্লুক যেটাকে আমরা বলি, এ ধরনের বাগের সমস্যাগুলো আসলে হয় না। সো আপনি ইউআই থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন, বাট এখানে বেশ কিছু ব্লোটওয়্যার রয়েছে, আই মিন এক্সট্রা কিছু অ্যাপ প্রি ইনস্টলড রয়েছে যেগুলো আপনি আনস্টল করে নিলে আরও বেটার আউটপুট পাবেন। আর এটা মাথায় রাখবেন, যেহেতু আপনি এই ডিভাইসটাতে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না, সো এইটার নিজস্ব যে স্টোরেজ সেটা যতটা ফাঁকা রাখা যায় ততটাই উত্তম। অনেকে ক্যামেরা টু এপিআই এর ব্যাপার জানতে চাবেন, লেভেল 3-তে আনলকড রয়েছে। এখন পারফরমেন্স নিয়ে কমপ্লেন করার জায়গা নেই যখন কিনা আমরা 24,999 টাকায় কিনছি। তবে আমার মনে হয় এই ডিভাইসটার পরবর্তী যে ভ্যারিয়েন্ট 8/128GB, এইটা 26,999 না হয়ে 25,999 হলে পারফরমেন্স নিয়ে ওই জায়গায়ও আমরা সন্তুষ্ট থাকতাম। বাট 31,999 টাকায় আবার এটা অবশ্যই বেশি দাম মনে হবে, যেটা আবার ওই লেভেলে মেক সেন্স করছে না। অন্যদিকে আমরা যদি দেখি একটু ব্যাটারি জায়গাটা, সেটা আবার ভালো করছে। যেমন 7200 mAh এর ব্লু ভোল্ট ব্যাটারি রয়েছে। না, এটা সিলিকন কার্বনের ব্যাটারি না। সিলিকন কার্বনের ব্যাটারি হলে এই স্মার্টফোনের ওয়েট আরও কিছুটা কম হতো। এটা মূলত লিথিয়াম আয়ন ব্যাটারি। বক্স আপনারা পেয়ে যাচ্ছেন 44 ওয়াটের চার্জিং সিস্টেম। এখন এই কম্বোকে ডেফিনেটলি ভালো বলতে হবে, 7200 mAh এর বিশাল বড় ব্যাটারি অ্যান্ড এদিকে চার্জিং সিস্টেমও ভালো আছে। সো এই ফোনটা দিয়ে আপনি অনায়াসে একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন, 1.5 দিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন। কারণ আছে একটা, এবং সেই কারণেই হয়তো এখনই সব অনেকে ডিসিশন চেঞ্জ করতে পারেন। আর কারণটা হলো এর ডিসপ্লেটা। এখানে যে ডিসপ্লেটা রয়েছে এটা আইপিএস এলসিডি প্যানেল না। আইপিএস নিয়ে তো আমার কমপ্লেন নেই, ভালো কোয়ালিটির আইপিএস হলে আমি সন্তুষ্ট আছি। এটা কালার প্রোডাকশন ভালো, বাট এটা এইচডি প্লাস রেজলিউশনের। আমি যখন কিনছি 25, 26, 27 আইদার 31,000 টাকায়, তখন আমি ডেফিনেটলি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে আশা করবো না। এইচডি প্লাসটা আসলে এরকম প্রাইস সেগমেন্টে কোনোভাবেই যায় না। হ্যাঁ, 500 কাট আউট দিচ্ছে, সেটাও ঠিক আছে, কালার রিপ্রেশন ভালো আছে, টাচ রেসপন্স ভালো আছে, ব্রাইটনেস মোটামুটি ওকে আছে, 1250 নিটস, ইনডোর আউটডোর দুই জায়গায় চালানো যাচ্ছে। কিন্তু রেজলিউশনের ঘাটতি আপনার চোখে বাঁধবে যখন আপনি কোনো টেক্সট বা খুব কাছ থেকে দেখবেন, রেজলিউশন ভাই আপনার কাছে কিছুটা কম মনে হবে। এখন এটাতে সুবিধা এক যে ফোন স্মুথ চলছে, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ব্যাটারি বার্ন কম করছে, কিন্তু দিন শেষে রেজলিউশনের ঘাটতি আছে। এই ব্যাপারটা যদি আপনার কাছে ম্যাটার করে তাহলে তো অবশ্যই ম্যাটার করছে। এখন এই জায়গায় এসে আমার হিসাবটা মিলছে না। ফোনের এখন পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো আমরা দেখছিলাম সেগুলো কিন্তু মোটামুটি বর্তমান বাজার অনুযায়ী ভালো করারই ট্রাই করছে, কিন্তু ডিসপ্লেটার কোয়ালিটি ভালো দিচ্ছে, বাট রেজলিউশনে কমাই ফেলছে ভাই। ভিভোর আসলে এই জায়গায় একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে দেওয়া উচিত ছিল। এটা আইপিএস হলেও আমাদের আপত্তি থাকতো না আমার মনে হয়। ব্লুটুথ 5.1, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পজিশনটাও ঠিক আছে এবং এটা মোটামুটি ফাস্ট। আর এই ডিভাইসটাতে আপনারা স্টুডিও স্পিকার পাবেন, বটম ফায়ারিং অ্যান্ড 8 জিআরপিস, ওইটা সেকেন্ডারি স্পিকার হিসেবে ব্যবহার হয়, মোটামুটি যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়। সাউন্ড কোয়ালিটি নিয়ে আই হোপ সন্তুষ্ট থাকবেন, মাল্টিমিডিয়া কনজাম্পশন টাইমে আপনার এই ব্যাপারটা ভালো লাগবে। তো এই ছিল ভিভো Y31D। আপনাদের কাছে এই স্মার্টফোনের কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোনটা ভালো লাগেনি একদমই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এক্সপিরিয়েন্স কী ছিল, কোন জায়গাটা ভালো লাগলো, কোন জায়গাটা খারাপ লাগলো, সেটা আমি সুন্দর করে ক্লিয়ার করলাম ভিডিওতে। এবারে বাকি ডিসিশন আপনারাই মেক করুন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন ভিডিওতে।